বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সুবর্ণ সুযোগে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ভিডিও লেকচার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। এই ক্যাম্পাস তোমাদেরকে যে সুবর্ণ সুযোগ করে দিয়েছে, সেই সুযোগের জন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় সুন্দর একটা ক্যাম্পাস। এই ক্যাম্পাসে আমাদের ক্লাস অনলাইনে ক্লাস করে দেওয়ার সুযোগের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানাচ্ছি। Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Subject management. This is National University campus. এই ক্যাম্পাস আমরা জানি, এই কি ক্যাম্পাস সেটা আমরা জানি। Subject management program BBA honors 4th year, course code 242615. Name of course Bangladesh Economy, lecture 10. Title of the lecture Industrial Development of Bangladesh. Presented by Nurul Alam, Associate Professor Management, Government Edward College, Pabna. Email nur91pub@gmail.com. আমরা জানি আমাদের লাল সবুজের যে পতাকা বাংলাদেশ এনে দিয়েছে এর মুক্তিযোদ্ধারা, সেই শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের উপর শ্রদ্ধা এবং সালাম জানিয়ে এবং বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার ক্লাস শুরু করছি। এটা হচ্ছে আমি, আমার দেখেছো এর আগেও। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। শিখন ফল। শিল্প মূলধন। আমরা শিল্প মূলধনটা কি সেটা জানবো। শিল্প মূলধন কাকে বলে আমরা সেটা জানবো। শিল্পায়নের জন্য অর্থায়নের উৎস, শিল্প উন্নয়নের জন্য যে উৎস কি কি আছে সেই উৎসগুলো আমরা জানবো। শিল্প জাতীয়করণ, আমাদের শিল্প কেন জাতীয়করণ করা হয়েছে তার কারণগুলি জানবো। বাংলাদেশের বৃহদায়তন শিল্পের জাতীয়করণ কি সেটা আমরা জানবো। বাংলাদেশের রাষ্ট্রত্ব শিল্পের দুরবস্থার কারণ কি, এই যে শিল্প জাতীয়করণ করা হলো সেই শিল্প জাতীয়করণের কারণ কি সেটা জানছি, এবং এই শিল্পগুলো কেন খারাপ অবস্থায় সেটাও আমরা জানবো। বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব কি সেটা আমাদের জানতে হবে, এবং আমরা জানবো। শিল্প মূলধন। শিল্প মূলধনটা কি? কোন শিল্প কারখানা স্থাপন এবং পরিচালনার জন্য যে মূলধন কলকারখানা, যন্ত্রপাতি, কাঁচামাল, জ্বালানি, মজুরি ইত্যাদি প্রয়োজনে তাকে শিল্প মূলধন বলে। তাহলে শিল্প মূলধন কি? দেখো, যে কলকারখানার জমি, ভবন, যন্ত্রপাতি, কাঁচামাল, জ্বালানি, শ্রমিক, কর্মচারীর বেতন, মজুরি ইত্যাদি
শিল্প মূলধন। আমরা মনে হয় শিল্প মূলধন কি সেটা বুঝতে পারছি। শিল্প মূলধন আমরা দেখি কি কি ধরনের শিল্প মূলধন। দীর্ঘমেয়াদী ও স্থায়ী মূলধন। মূলধন আবার কয়েক প্রকার আছে, সে কি কি প্রকার আছে সেটা আমরা জানি। দীর্ঘমেয়াদী বা স্থায়ী মূলধন, স্বল্পমেয়াদী বা চলতি মূলধন, চলতি মূলধন বা স্বল্পমেয়াদী মূলধন। এই দুটা কি জিনিস? দীর্ঘমেয়াদী মূলধন হচ্ছে দীর্ঘকালীন বা স্থায়ীভাবে যেটা নিয়োগ হয় সেটাই হচ্ছে দীর্ঘকালীন বা স্থায়ী মূলধন। আর স্বল্প মানে স্বল্প সময়ের প্রয়োজন মেটানোর জন্য যে মূলধন বা চলতি কাজের জন্য সেটাই। এবার আমরা একটু উদাহরণ পাইলেই আমরা বুঝতে পারবো। শিল্প প্রতিষ্ঠানের ভবন, গৃহ নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়। শিল্প প্রতিষ্ঠানের ভবন বা নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় ইত্যাদিকে বলা হয় দীর্ঘমেয়াদী। যেমন একটা ভবন দীর্ঘকাল চলে, একটা জমি দীর্ঘকাল চলে, গৃহ দীর্ঘকাল, যন্ত্রপাতি দীর্ঘদিন চলে, সেটা কি? কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, দুইটা উদাহরণ দিয়ে দিলাম। এটা হচ্ছে স্বল্প বা চলতি মূলধন। তাহলে মূলধন কি? কোন শিল্প কারখানা স্থাপন এবং পরিচালনা জন্য অন্যান্য মূলধন, কলকারখানা, যন্ত্রপাতি, কাঁচামাল, জ্বালানি, মজুরি প্রয়োজনে তাকে শিল্প মূলধন বলে। শিল্পায়নের অর্থায়নের উৎস সমূহ কি কি? শিল্পায়ন যে মূলধন বললাম বা এর উৎস সমূহ কি কি সেটা আমরা আলোচনা করব। অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ উৎস মানে ডোমেস্টিক উৎস, তার অর্থ দেশের অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ উৎস দেশের ভিতর থেকে যে বাংলাদেশের দেশজ উৎপাদন বা দেশের বিভিন্ন ভিতর থেকে যে সব শিল্প কারখানার জন্য যে উৎস দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আমরা জানি বাণিজ্যিক ব্যাংক স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী তিন ধরনের ঋণ দিয়ে থাকে। এই ঋণের মাধ্যমে আমাদের দেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের অর্থায়ন হয়ে থাকে এবং এই অর্থায়নটা প্রচন্ড পরিমাণ কাজ দেয়। স্বাধীনতার উত্তরকালে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলির জাতীয়করণ করা হয়, এরপরেও বাণিজ্যিক ব্যাংকগুলি কাজ করে। এরপরে আসি শেয়ার ডিবেঞ্চার। শেয়ার ও ডিবেঞ্চার শিল্প মূলধনের প্রধান উৎস। উন্নত দেশ সে শিল্প প্রতিষ্ঠানগুলোর স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ও ডিবেঞ্চার বিক্রি করে প্রয়োজনীয় মূলধন গ্রহণ করে। বাংলাদেশেও অলরেডি আমরা জানি শেয়ার মার্কেট আছে এবং ডিবেঞ্চার, শেয়ার ডিবেঞ্চার বিক্রি হয়। কিন্তু বাংলাদেশের শিল্প দরিদ্র জনসাধারণের মধ্যে এখনো শেয়ার এবং ডিবেঞ্চারে বিনিয়োগ করার মানসিকতা ওইভাবে গড়ে ওঠে নাই। এই জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, এটা বড় উৎস, এখান থেকে আসতে পারে এবং এটা আমাদের অনেক বড় উৎস। বীমা প্রতিষ্ঠান, আমরা জানি খালি ব্যাংক না, ব্যাংক নয়, ব্যাংক অনেক সঞ্চয় আয় করে বা সঞ্চিত করে। সেই সঞ্চিত প্রতিষ্ঠান বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে তারাও আর্থিক উৎসাহন করে থাকে। সরকারটা আবার কি করে? বাংলাদেশ সরকার প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন কতগুলো শিল্প প্রতিষ্ঠান আছে, তাদেরকে সরাসরি বিনিয়োগ করে থাকে। এর বাইরেও কিছু কিছু শিল্প কারখানায় তারা বিনিয়োগ করে থাকে। আমরা অন্তত যে সরকারি যেসব প্রতিষ্ঠানগুলি আছে সেসব প্রতিষ্ঠানগুলি কি আছে, অস্ত্র তৈরি কারখানা আছে, আণবিক শক্তি কারখানা আছে, টেলিগ্রাফ, টেলিফোন, এছাড়াও আমরা জানি বৃহদায়তন চিনি শিল্প সহ এরকম অনেক শিল্পে আছে যা সরাসরি সরকার অর্থায়ন করে থাকে সরকারি প্রয়োজন মেটানোর জন্য। বিশেষ ঋণ দানকারী সংস্থা, বিশেষ এগুলি আলোচনা করলাম। এর বাইরেও কি আছে?
এর বাইরেও অনেক বিশেষ ঋণদানকারী সংস্থা আছে। সেই সংস্থাগুলি কি? বাংলাদেশ উন্নয়ন ব্যাংক, যেটা একসময় শিল্প ব্যাংক নামে পরিচিত ছিল। সেই শিল্প ব্যাংক বাংলাদেশের অভ্যন্তরে শিল্প প্রতিষ্ঠান উন্নয়নের জন্য ঋণ দিয়ে থাকে। আমি আরেকটু ব্যাকগ্রাউন্ড বলি। একসময় বাংলাদেশ ব্যাংক ছিল, সেই বাংলাদেশ ব্যাংককে শিল্প ঋণ সংস্থা করে একত্রিত করা হয়। সেই একত্রিত করা 2009 সালের 16 ডিসেম্বর এই ব্যাংকে আবার প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য 2009 সালে বাংলাদেশ উন্নয়ন ব্যাংক নামে প্রতিষ্ঠিত করা হয়। এবার আসি বাংলাদেশ পুঁজি বিনিয়োগ সংস্থা, আইডিবি, যে বাংলাদেশ পুঁজি বিনিয়োগ সংস্থা অনেক বড় একটা পুঁজি বিনিয়োগ সংস্থা। তারা বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান এবং তারা বিশেষভাবে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে পুঁজি বিনিয়োগ করে থাকে। এরপরে আসি বৈদেশিক উৎস। বৈদেশিক উৎস কি? আমাদের শিল্প প্রতিষ্ঠান সমূহে বিভিন্ন সময় বিভিন্ন বিদেশিরা বিভিন্নভাবে শিল্পে বিনিয়োগ করে। এই শিল্পে কিভাবে বিনিয়োগ করে, কি কি বিনিয়োগ করে, আমরা সেটা একটু দেখি। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন বিনিয়োগ করে থাকে। এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে আবার কিছু প্রতিষ্ঠান স্পেসিফিক আছে। সেই প্রতিষ্ঠানগুলি কি কি সেটা জানি। জানার আগে আমরা আরেকটা জানে আসি, বৈদেশিক উৎস আরেকটা কি আছে? প্রত্যক্ষ বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ করে। মনে করো বৈদেশিক উৎস কিছু আছে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান তারা সহযোগিতা করতেছে, আর কিছু আছে প্রত্যক্ষ বিনিয়োগ করে, যে সরাসরি এই দেশে এসে শিল্প কারখানা গড়ে মুনাফা নিয়ে চলে যায়। সেটাও নিয়ে আমরা আলোচনা করব। এবার আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান কি কি আছে সেটা আমরা একটু আলোচনা করে আসি। বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক আমাদের বিভিন্ন শিল্পায়নের জন্য অর্থায়ন করে থাকে, এটা আমরা জানি, আমরা বুঝি এবং জানি। সেই ওয়ার্ল্ড ব্যাংক অন্যতম একটা। আন্তর্জাতিক অর্থ তহবিল, আইএমএফ, এই আন্তর্জাতিক অর্থ তহবিলও আমাদেরকে বিনিয়োগ করে থাকে এবং তারাও আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে থাকে। এশিয়ান উন্নয়ন ব্যাংক, এডিবি, এশিয়ান উন্নয়ন ব্যাংকও বিভিন্ন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দিয়ে থাকে। এরপরে আসি ইসলামিক উন্নয়ন ব্যাংক, ওআইসি ভুক্ত যে দেশগুলো সেগুলো বা ইসলামিক উন্নয়ন ব্যাংক ও সহায়তা করে থাকে। প্রত্যক্ষ বিনিয়োগ, আমরা জানি প্রত্যক্ষ বিনিয়োগ হচ্ছে এই দেশে সরাসরি অর্থ বিনিয়োগ করে শিল্প কারখানা গড়ে তুলে তারপরে তারা নিজেরাই মুনাফা অর্জন করে। এই হচ্ছে আমাদের উৎস। শিল্প জাতীয়করণ। শিল্প জাতীয়করণটা কি? শিল্পের সরকারিকরণ হচ্ছে জাতীয়করণ। একটা আমরা সহজভাবে বলি, এই যে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করছে, তার মালিকানা এবং শিক্ষকদের বেতন, ছাত্রদের এটা দিচ্ছে, আমরা জানি, তাই না? তাহলে শিল্প জাতীয়করণটা কি একটু জেনে আসি। কোন দেশের শিল্প প্রতিষ্ঠান সমূহকে বেসরকারি মালিকানা ও পরিচালনা হতে রাষ্ট্রীয় মালিকানা ও পরিচালনা নিয়ে আসাকে শিল্প জাতীয়করণ বলে। আমরা আবার বলি, শিল্প জাতীয়করণটা কি? যে কোন দেশের শিল্প প্রতিষ্ঠান সমূহকে বেসরকারি মালিকানা ও পরিচালনা হতে রাষ্ট্রীয় মালিকানা ও পরিচালনায় নিয়ে আসাকে শিল্প জাতীয়করণ বলে। এই শিল্প জাতীয়করণ আমরা জানছি যে শিল্প প্রতিষ্ঠান নিয়ে জাতীয়করণ কি সেটা আমরা জানলাম। এবার আসি আমরা বাংলাদেশের
বৃহদায়তন শিল্প জাতীয়করণের কারণ সমূহ কি কি একটু আমরা আলোচনা আসি। যে আসলে বাংলাদেশের বৃহদায়তন শিল্প, এই বৃহদায়তন শিল্পগুলো জাতীয়করণের কারণ কি? অবশ্যই সরকারের একটা মহৎ উদ্দেশ্য আছে, সরকার ভালো উদ্দেশ্য নিয়ে এই শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ করেছে। আমরা এই জাতীয়করণগুলি কি কি সেটা আমরা জানি। শোষণের অবসান, এই শোষণের অবসানের আগে আমরা একটু যাই যে আমাদের দেশ পরাধীনতা ছিল 200 বছর ইংরেজ শাসনদের। তারপরে 1947 সালে দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্তান আমাদেরকে শোষণ করে। এই শোষণের পর আমরা দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পর 1971 সালে 16 ডিসেম্বর এদেশ স্বাধীন হয়। এই স্বাধীন হওয়ার পরে স্বাধীনতা অর্জনে আমাদের 30 লক্ষ মা বোন 30 লক্ষ শহীদ হয় এবং মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পরেও দেখা গেছে যে আমাদের দেশ সেই আগের মতো অবস্থায় কিছু শ্রেণী, কিছু গোষ্ঠী তাদের অবস্থান রয়ে গেছে। তাই বাংলাদেশ সরকার এই পুঁজিবাদী এবং শোষণের জন্য হাত থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য শোষণহীন সমাজ ব্যবস্থা কাঠামোর লক্ষ্যে 1972 সালের 26শে মার্চ বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ করে। এই জাতীয়করণের ফলে তার অন্যতম উদ্দেশ্য হচ্ছে শোষণের অবসান। পাকিস্তানি আমলে শাসনের বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান বেসরকারি মালিকানায় গড়ে ওঠে, যার ফলে তারা পুঁজিবাদী এবং নানা ধরনের শ্রমিকদের শোষণ করে এবং শ্রমিকদের উপর শোষণ করে তারা সম্পদের পাহাড় গড়ে তোলে। এই সম্পদের পাহাড় গড়ে তুলে তারা মুনাফা অর্জন করে এবং ক্রেতা এবং ভোক্তাদেরকেও শোষণ করে। এই শোষণের হাত থেকে রক্ষা করার জন্যই সরকার জাতীয়করণ করে। সম্পদের সুষম বন্টন, এই যে শোষণের ফলে এক শ্রেণীর জনগণ, এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর টাকা পয়সা, আর এক শ্রেণীর মানুষ খেতে পারতো না, বিধায় তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সম্পদ যাতে সবার হাতে সমান থাকে, সমাজতান্ত্রিক ব্যবস্থায় গড়ে উঠতে পারে, সেই জন্যই সরকার এই কাজটা করে এবং সম্পদের সুষম বন্টনের জন্যই ধন শ্রেণীর হাত থেকে যাতে শুধু তাদের ধন না থাকে, সব শ্রেণীর মধ্যে সমানভাবে বঞ্চিত হতে পারে, সেই জন্য এই ব্যবস্থা করে। শিল্প বিরোধ, শিল্প বিরোধটা কি? শিল্প বিরোধ মানে শ্রমিকদের অসন্তোষ, শ্রমিক মালিক সমস্যা, শ্রমিকদের শোষণ করা, এই জন্য শ্রমিকরা মালিকদের প্রতি অসন্তোষ, এইসব কারণে শিল্প বিরোধ হয়। এই শিল্প বিরোধের অবসানের জন্যই সরকার বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ করে। সমাজতান্ত্রিক অর্থনৈতিক পরিবর্তন, আমাদের দেশ যে সময় আমরা জানি যে আমাদের সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা রক্ষার জন্য আমাদেরকে দেশের অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থনীতি পরিবর্তন করা, যে ওই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা যে সমানতান্ত্রিক, সেটা করার কারণে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করা হয়। দ্রুত অর্থনীতির উন্নয়ন, অর্থনীতিকে যাতে মূলধন বিনিয়োগ করতে পারে, সরকার টাকা দিতে পারে এবং দ্রুত শিল্প উন্নয়ন করতে পারে, সেই জন্য সরকার বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানকে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য জাতীয়করণ করছে। জনগণের কল্যাণ বৃদ্ধি,
জনগণের কল্যাণ বৃদ্ধির জন্য, জনগণের কল্যাণমুখী কাজ করার জন্য আমাদের সরকার এই ব্যবস্থা করেছে। মূলধনের যোগান বৃদ্ধি, মূলধনের যোগান নিশ্চিত করার জন্য, কারণ দেশ স্বাধীন হওয়ার পরে দেশের মানুষের কাছে টাকা ছিল না, বিধায় তারা তারা কি করছে, যে মূলধন যোগানে নিশ্চিত করার জন্য, মূলধন যোগানে নিশ্চিত করার জন্য জাতীয়করণ করছে। পরিত্যক্ত শিল্পের পরিচালনা, আমাদের দেশে ওই সময় বেশ কিছু পাকিস্তানিদের শিল্প প্রতিষ্ঠান ছিল, যে শিল্প প্রতিষ্ঠানগুলো চলছিল না, সেই শিল্প প্রতিষ্ঠানগুলি চালু করার জন্য সরকার নিজেদের এখতিয়ার নিয়ে নেয় এবং পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান সমূহ যে স্বাধীনতার পর পাঞ্জাবি এবং দেশের বাইরের কিছু স্বাধীনতা বিরোধীদের শিল্প প্রতিষ্ঠান সরকার নিজে পরিচালনার জন্য সেই পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান সমূহ জাতীয়করণ করে। শিল্পের সুষম বিকাশ, শিল্প যাতে সব অঞ্চল সব জায়গায় ভালোভাবে বিকশিত হয়, সব শ্রেণীর মানুষ শিল্পের সাথে সম্পৃক্ত হতে পারে, সেই জন্য সরকার বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে। শিল্পের বিকেন্দ্রীকরণ, শিল্প শুধু একই এলাকায় থাকবে না, একই জায়গায় থাকবে না, একই জায়গায় গড়ে উঠবে না, শিল্প যাতে সারা দেশে সব জায়গায় সব অঞ্চলে মানুষ সুবিধা ভোগ করতে পারে, সব ধরনের সুষম কার্যক্রম বন্টন করতে পারে, সেই জন্য শিল্পের বিকেন্দ্রীকরণ। একচেটিয়া কারবার রোধ, একচেটিয়া কারবার প্রতিরোধ করতে হবে, করার জন্য যে আমাদের জানি শিল্প প্রতিষ্ঠান সমূহ কিছু স্পেসিফিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং সেই শিল্প প্রতিষ্ঠান তারা বাজারে একচেটিয়া কারবার করতে যে তাদেরকে যে হয়েছে, সেটাই একচেটিয়া কারবার প্রতিরোধ করার জন্য সরকার শিল্প প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে। গণমুখী শিল্প নীতি রূপায়ণ, গণমুখী তার অর্থ মানুষের কল্যাণমুখী এবং মানুষ যাতে সব শিল্প প্রতিষ্ঠানে সম্পৃক্ত হতে পারে, মানুষের সম্পৃক্ততা থাকতে পারে, মানুষ উপকার পায়, সেই জন্য গণমুখী শিল্প প্রতিষ্ঠান রূপায়ণের জন্য সরকার শিল্প জাতীয়করণ করেছে। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, আমরা জানি যে বিভিন্ন ধরনের কর্মমুখী কর্মসংস্থান সৃষ্টির জন্য, বেকারত্ব হ্রাসের জন্য সরকার বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে। সরকারের আয় বৃদ্ধি, আমরা জানি যে সরকারের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আয় বৃদ্ধি করে, রাজস্ব আয়, এই আয় বৃদ্ধির জন্য সরকার জাতীয়করণ করছে। এই হচ্ছে সরকারের জাতীয়করণের আলোচনা সমূহ, যে কি কি কারণে সরকার তাদের শিল্প জাতীয়করণ করছে, এটা আমরা আলোচনা করলাম। এবার আমরা আসি বাংলাদেশের রাষ্ট্রত্ব শিল্পের দুরবস্থার কারণ। সরকার খুব ভালো ভালো উদ্যোগ নিয়ে বিভিন্ন কারণে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললো, যে বেসরকারি উদ্যোগের শিল্প প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানে নিয়ে আসলো। তাহলে এই যে কারণ, এই দুরবস্থার কারণগুলি কি কি, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। অন্যতম কারণ অদক্ষ ব্যবস্থাপনা। এই সরকার জাতীয়করণ করার ফলে সেই সব প্রতিষ্ঠান চালানোর জন্য যে ম্যানেজমেন্টের টপ ম্যানেজমেন্ট, মিডিল ম্যানেজমেন্ট বা যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তাদের ব্যবস্থাপনায় দক্ষতা খুবই কম, তাদের দক্ষতার খুব ঘাটতি ছিল, বিধায় এই অদক্ষ ব্যবস্থাপনায় দুরবস্থার অন্যতম একটা কারণগুলির মধ্যে এটা একটা কারণ।
অদক্ষ ব্যবস্থাপনা। এবার আসি দক্ষ প্রশাসকের অনুপস্থিতি। ব্যবস্থাপনা প্রশাসক এক না, ম্যানেজমেন্ট একটা সিস্টেম, একটা প্রক্রিয়া, যে পরিকল্পনা থেকে শুরু করে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, নিয়ন্ত্রণ, এই যে যাবতীয় কার্যক্রম হচ্ছে ব্যবস্থাপনা। আর প্রশাসকের অনুপস্থিতি কি? প্রশাসক হচ্ছে ব্যক্তি, যিনি পরিচালনা করেন তাকে প্রশাসক বলে। এই দক্ষ প্রশাসকের অনুপস্থিতি। দক্ষ প্রশাসকের অনুপস্থিতি। সৎ ও অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারীর অভাব। আমরা জানি যে সৎ অভিজ্ঞ কর্মকর্তা ও কর্মচারীর অভাব। সৎ ও অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারীর অভাব। এই যে সরকার জাতীয়করণ করলো, আর এই জাতীয়করণ করার পর সৎ এবং অভিজ্ঞ যারা কর্মচারী, সেই কর্মচারীদের প্রচন্ড অভাব ছিল। আধুনিক প্রযুক্তির অভাব। সরকার জাতীয়করণ করার পর এই প্রতিষ্ঠানগুলির যে আধুনিক প্রযুক্তি দরকার, প্রযুক্তি নির্ভর ইন্ডাস্ট্রি দরকার, সেগুলির অনুপস্থিতি ছিল। কারণ অদক্ষ ব্যবস্থাপনা, দক্ষ প্রশাসন, সৎ, যার কারণে অসৎ কারণ এই আধুনিক প্রযুক্তিরও অভাব হয়ে গেছে। যার ফলে আমরা জানি যে আদমজি জুট মিল সহ এরকম নর্থ বেঙ্গল পেপার মিল, এরকম বহুত ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে এবং দুরবস্থায় পড়ছে। সমন্বয়ের অভাব। সমন্বয়ের অভাব। সমন্বয়ের অভাব। সমন্বয়ের অভাব মানে যে আমরা জানি বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদ সমন্বয়ের অভাব, তার অর্থ বিভিন্ন সেক্টরের সাথে কাঁচামাল, উৎপাদিত পণ্য, অ্যাকাউন্টস, প্রোডাকশন, এই যে ইন্ডাস্ট্রিগুলি, এর মধ্যে সমন্বয়ের ব্যাপক ঘাটতি ছিল। এমনকি যে টপ ম্যানেজমেন্ট থেকে বটম ম্যানেজমেন্টও সমন্বয়ের ঘাটতি ছিল বিধায় এটা আমাদের দুরবস্থার কারণ। আমলাতান্ত্রিক জটিলতা। আমরা জানি আমলাতান্ত্রিক জটিলতা এই দেশে প্রচন্ড একটা খারাপ একটা অবস্থা। সেই আমলাতান্ত্রিক জটিলতাও আমাদের রাষ্ট্রীয় শিল্পের অন্যতম একটা কারণ। দুর্নীতি ও স্বজন প্রীতি। দুর্নীতি ও স্বজন প্রীতি হচ্ছে আমরা সৎ অভিজ্ঞ কর্মকর্তা বলছি যে দুর্নীতি তো করেছি, যে আধুনিক প্রযুক্তি না কিনে এবং দুর্নীতি যে যথাযথ কাজ না করাও দুর্নীতি। এবং আমরা জানি যে সিবিআই একটা ছিল যে শ্রমিক কর্মচারী নেতারা তারা কাজ করতো না, মাসের পর মাস আরো তারা বেতন নিত। এটা বাদেও যে এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনিয়ম আমরা করছি, আবার স্বজনপ্রীতি মানে নিজের লোককে নিয়ে যোগ্য নেই সেখানেও, যার ফলে অভিজ্ঞতা কর্মচারীর অভাব। শিল্প বিরোধ এবং শ্রমিকদের সাথে মালিক ব্যবস্থাপনার মানে কর্মকর্তাদের একটা বিরোধ থাকতো, এবং এক শিল্পের সাথে আরেক শিল্পের বিরোধের কারণ। শ্রমিকদের অসন্তোষ। আসলে শ্রমিকদের যে যথাযথ প্রাপ্যতা বা শ্রমিকদের যে ন্যায্যতা, সেটার এখানে অভাব ছিল।
প্রতিযোগিতার অভাব, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রতিযোগিতার অভাব। যেমন আমরা এখনো জানি যে আমাদের সুগার মিলগুলোর সুগার বা চিনি প্রতিষ্ঠানে পড়ে থাকে, সেগুলো ডিলাররা নেয় না এবং এখানে প্রতিযোগিতায় তারা নামে না। তার সাথে যে সম্পূরক প্রতিষ্ঠান আছে, তাদের যে বাজারজাতকরণ সিস্টেম, তাদের পণ্যের কোয়ালিটি, বিশেষ করে দৃশ্যমান কোয়ালিটি, এইগুলির থেকে তারা পিছিয়ে আছে। উৎপাদন ক্ষমতার অপূর্ণ ব্যবহার। আমরা জানি যে শিল্প প্রতিষ্ঠানগুলি তারা উৎপাদনের পূর্ণ ব্যবহার করে নাই, যার ফলে সেই প্রতিষ্ঠান, কারণ আমরা জানি যে সুগার মিলের কথাই বলি, এই সুগার মিলের অনেক বাই প্রোডাক্ট আছে এবং সেগুলো বাজারজাতকরণ করতে হবে, যেমন সুব্রা, চিটাগুড়, এগুলি দিয়েও কিন্তু আর প্রোডাকশন হয়। ঠিক এগুলো পূর্ণ ব্যবহার করতে হবে। উৎপাদন খরচ বৃদ্ধি। এই যে এত অনিয়ম, অদক্ষ, দুর্নীতি, উৎপাদন খরচ তো বৃদ্ধি হবে। উৎপাদন খরচ বৃদ্ধির ফলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলির দুরবস্থা। লক্ষ্যমাত্রা নির্ধারণ। অবশ্যই এদের একটা ভিশন থাকতে হবে, একটা টার্গেট থাকতে হবে। সেই টার্গেট তারা নির্ধারণ করতে পারে নাই, কারণ তাদের প্রশাসক ভালো না, ম্যানেজমেন্ট ভালো না, অদক্ষ কর্মচারী বিধায় তারা এই কাজটা করতে পারেনি। আন্তর্জাতিক বাজার হারানো। এই যে আমাদের জাতীয়করণ শিল্প প্রতিষ্ঠান, তাদের যে ইন্ডাস্ট্রির প্রোডাক্ট, ফিনিশ গুড, সেই ফিনিশ গুড গুলি আন্তর্জাতিক বাজারে তাদের অবস্থানটা হারিয়ে ফেলে। গবেষণা উন্নয়ন। এই যে এত সমস্যা, এত সমস্যা, এত সমস্যা, কিন্তু এর কোনো গবেষণা নাই, এটা যে উন্নয়ন করা যাবে সেটা ঘাটতি ছিল। বিধায় আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানসমূহ এই দুরবস্থার কারণ এই। আমরা তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় শিল্পের দুরবস্থার কারণসমূহ জানলাম। বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব। একটা জিনিস এবার আলোচনা করি, এটা আগে আলোচনা না করি এখানে কেন আসলাম। আগের ক্লাসে যেটা আমাদের আলোচনা করেছিলাম, একটা ক্লাসে শিল্পের শ্রেণী বিভাগ, সেখানে কিন্তু ক্ষুদ্র কুটির শিল্প একটা জায়গায় ছিল। কি ছিল? যে বৃহদায়তন শিল্প, মাঝারি শিল্প এবং ক্ষুদ্র কুটির শিল্প। এই ক্ষুদ্র কুটির শিল্প সেই সময় আলোচনা না করে এখন আজকের ক্লাসে কেন? একটাই কারণ, আমাদের জাতীয়করণকৃত রাষ্ট্রীয় শিল্প ব্যবস্থা, এই শিল্পগুলো যেহেতু দুরবস্থা বিরাজমান এবং ধ্বংসের দিকে চলে গেছে, বিধায় আমাদেরকে এই ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এই ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব কি এবং কেনই আলোচনা করব সেটা আমরা জানি যে আমাদের ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠানগুলো যে আমাদের অনেক দিক দিয়ে শিল্পের গতি বৃদ্ধি করছে। সেই গতি বৃদ্ধি করার কারণে আমরা আজকে আমরা জানি যে আমাদের শিল্প প্রতিষ্ঠান সমূহ আমাদের শিল্পের চাকা ঘুরাইছে এবং অর্থনৈতিকভাবে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছে। এই ক্ষুদ্র কুটির শিল্পের অন্যতম একটা কারণ। এই অন্যতম কারণগুলি কি কি, আমরা সেই কারণগুলি এখন আলোচনা। কর্মসংস্থান সৃষ্টি। আমরা জানি যে আমরা শিক্ষিত হচ্ছি, আমরা বেকার হচ্ছি। এই বেকার হওয়ার কারণে আমাদেরকে দেশের এই বেকার হচ্ছে, এই বেকারগুলি কর্মসংস্থানগুলি সমাধান করার জন্য আমাদের যে দরকার সেটা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
আমাদের দেশে প্রচুর বেকার হচ্ছে। এই বেকারগুলোর কর্মসংস্থানের অন্যতম ক্ষুদ্র কুটির শিল্প। এখানে মূলধন কম, বিনিয়োগ কম, খুব সহজেই এই শিল্প প্রতিষ্ঠানগুলি গড়ে তুলতে আত্মকর্মসংস্থান হয়ে তারাও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে এবং নতুন নতুন চাকরির সৃষ্টি হতে পারে। গ্রামীণ অর্থনীতির প্রাণ সঞ্চালক। আমরা জানি আমাদের বাংলাদেশ কৃষি অর্থনীতি এবং অধিকাংশ মানুষ গ্রামে বাস করে, এবং গ্রামের অর্থনীতিকে প্রাণ সঞ্চালন করার জন্য এই ক্ষুদ্র কুটির শিল্প গুরুত্ব অপরিসীম। মূলধনের সীমাবদ্ধতা। আমাদের মূলধনের ব্যাপক সীমাবদ্ধতা আছে, সেটাও জানি। এই সীমাবদ্ধ মূলধন যাতে আমাদের সীমাবদ্ধ করে না রাখে, আমরা অল্প টাকা দিয়ে মূলধন নিয়ে পুঁজি বিনিয়োগ করতে পারি, এবং আমাদেরকে আমরা মূলধনের যাতে সীমাবদ্ধ না থাকে, আমরা সহজেই পুঁজি বিনিয়োগ করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, সেটাও আমাদের অন্যতম কারণ। কৃষির উপর চাপ কমানো। আমরা জানি আমাদের বাংলাদেশের কৃষি প্রচন্ড চাপ। এই কৃষির উপর চাপ কমানোর জন্য, এই কৃষির ভিত্তি জনসাধারণের কমানোর জন্য, এবং কৃষির যাতে আমরা উপর নির্ভর করে আর্থিক ব্যয় নির্ভর না করি, বিধায় আমাদেরকে কৃষির উপর চাপ নির্ভর করতে হবে। চাপ কমানোর জন্য আমাদের ক্ষুদ্র কুটির শিল্প গুরুত্ব অপরিসীম। নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি একটা জিনিস, খুব বড় গুরুত্ব একটা জিনিস। আমাদের দেশের অধিকাংশ প্রায় অর্ধেক নারী, আর এই অর্ধাংশ নারীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প। আমরা জানি আমাদের কুটির শিল্প নিজের পরিবার এবং বাড়তি আয়, নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। আমরা জানি যে আমরা বিভিন্ন অঞ্চলে, আমাদের পাবনা অঞ্চলে যদি আসি, যে আমাদের অনেক নারী বিভিন্ন ছোটখাটো ইন্ডাস্ট্রি হওয়ার কারণে, ক্ষুদ্র শিল্প হওয়ার কারণে, তারা সেখানে নিজের এলাকায় তারা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তার এলাকায় যদি ওই শিল্প প্রতিষ্ঠান না হতো, তাহলে তারা অন্য জায়গায় যাইতো না। অতিরিক্ত আয় সুযোগ সৃষ্টি। অতিরিক্ত আয় সুযোগ সৃষ্টি, এই যে নারীর কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, সেই নারী গৃহিণী তাদের অতিরিক্ত আয়, তারপর আমার ক্ষুদ্র কুটির শিল্প অতিরিক্ত আয়ের সুযোগ থাকে। শিল্পের সুষম উন্নয়ন। শিল্পের সুষম উন্নয়নের জন্য শিল্প যাতে সব অঞ্চলে, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, প্রত্যন্ত অঞ্চলেও যাতে এই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে, সেটা জন্য শিল্পের অর্থনৈতিক গুরুত্বের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প। আর্থিক বৈষম্য। আমরা জানি যে শহর অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান বেশি এবং তাদের আয় বেশি, গ্রাম অঞ্চলের আয় কম। ঠিক এই আর্থিক বৈষম্য যাতে হ্রাস হয় ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে, এবং আর্থিক বৈষম্যটাও অনেকাংশে দূর করা সম্ভব এই ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে। মুদ্রাস্ফীতি রোধ। মুদ্রাস্ফীতি রোধটা কি? মুদ্রাস্ফীতি রোধটা আমরা জানি, এই মুদ্রাস্ফীতি রোধটাও সম্ভব ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে। সম্পদের সুষ্ঠু ব্যবহার। এই যে আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের প্রচুর সম্পদ আছে, এই সম্পদটা শুধুমাত্র ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে সম্ভব। ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে এটা রোধ করা সম্ভব, এবং আমরা সম্পদের যদি সুষ্ঠু ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক আরো ডেভেলপ হবে। আমরা জানি যে আমাদের সম্পদটা বৃদ্ধি করার জন্য বা সম্পদের সুষ্ঠু ব্যবহার যদি আমরা করতে পারি, আমাদের অর্থনৈতিক চাকা আরো গতিশীল হবে।
ঠিক আমি যেটা বলি যে আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের যে কৃষি উৎপাদন সম্পদ আছে, সেই সম্পদের আমাদের সুষ্ঠু ব্যবহার করতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জন, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য ক্ষুদ্র কুটির শিল্প খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় ঐতিহ্যের বাহক, আমরা জানি আমাদের কুটির শিল্প, আমরা যদি আজ থেকে 200 বছর আগে যাই, আমাদের ক্ষুদ্র কুটির শিল্প, আমাদের তাঁত শিল্প অনেক জগৎ বিখ্যাত ছিল। এই কুটির শিল্পগুলি, বেত শিল্প, এই শিল্পগুলির ঐতিহ্য আমাদের বাহক। জীবনযাত্রার মান উন্নয়ন, ক্ষুদ্র কুটির শিল্প আমরা জানি যে অনেক বিদেশি রপ্তানি হয় এবং আমাদের জাতীয় আয়ের অন্যতম এবং আয়ের একটা অন্যতম। আয় বাড়লে জীবনযাত্রার মানও উন্নয়ন হবে। উৎপাদন খরচ বৃদ্ধি, উৎপাদন খরচ বৃদ্ধি না, উৎপাদন খরচ কম। যেহেতু আমাদের শ্রমিক স্বল্প ব্যয় শ্রমিক দিতে পারছি এবং নিজেরা কাজ করছি, নিজেরা কাজ করলে নিজেদের কাজ খরচ কম হয়, উৎপাদন খরচ কমে যায়। অনেক দ্রব্য এখনো কুটির শিল্পের উপর নির্ভরশীল, আমাদের অনেক শিল্প দ্রব্য আছে যা এখনো কুটির শিল্পের উপর নির্ভরশীল। যাই হোক, আজকের ক্লাস ধৈর্য সহকারে শোনার জন্য আমার প্রিয় শিক্ষার্থীদেরকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে